আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের অফিসগুলো খুলতে শুরু করেছেন এবং তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আজকে আবার নতুন আইনমন্ত্রী বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান মামলা যেগুলো আছে সেগুলো কিন্তু চলমান থাকবে। সালাম, শুভেচ্ছা, আদাব জানাচ্ছি। আর নতুন একটা সরকার যাত্রা শুরু করেছে এবং তাদের যেসব কথাবার্তা আপনারা শুনছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনাদের মেসেজটা কি? দেখুন, আমাদের নেতাকর্মীরা কারাগারে আছে, অসংখ্য লক্ষাধিক নেতাকর্মী কারাগারে, লক্ষ লক্ষ নেতাকর্মী রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা, মিথ্যা মামলা, গণমামলা দিয়ে হয়রানির জন্য, নিবর্তনের জন্য আমাদের নেতাকর্মীদেরকে বিপর্যস্ত কষ্টের মধ্যে দিয়ে, দারুণ কষ্টের মধ্য দিয়ে তারা সব প্রতিটি ক্ষণ পার করে আসছে। তো অবৈধ দখলদার ইউনূস সরকারের এবং তার দোসরদের, তার উপদেষ্টাদের এবং তার সাথে যারা তার 5ই আগস্ট 2024 সাল থেকে যারা সম্পৃক্ত ছিল, সে অশুভ শক্তি, অশুভ গোষ্ঠীগুলো একটি বিদায় ঘটেছে, একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা যে আজকে জাতিগত ভারতী হিসাবে যে মুক্তিটা পেয়েছি সেই জায়গা থেকে মানুষের ভিতরে কিন্তু একটা আশা জাগা নিয়ে সৃষ্টি হয়েছে, স্বস্তির একটা পরিবেশ আসছে মনে করে দেশের মানুষ মনে করে। এবং আওয়ামী লীগের নেতা ইউনূসের বিদায় মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে। ইউনূসের বিদায় কি আপনাদের মধ্যেও আশা তৈরি হয়েছে? ইউনূসের বিদায়ের ভিতরে একটা অভিশপ্ত শক্তি, অভিশপ্ত গোষ্ঠী, স্বার্থান্বেষী মহল, দেশ বিরোধী গোষ্ঠী, যারা দেশের মূল্যবোধকে, স্বাধীনতা মূল্যবোধকে, মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে, সাংবিধানিক বিরোধী সাংবিধানিক চেতনার বাংলাদেশকে যারা বিশ্বাস করে, তারা তো একটুখানি আশার দেখতেই পারে। কারণ তারা দেখেছে 2024 সালের 5ই আগস্ট থেকে যেই রক্তক্ষয়ী সাংঘর্ষিক যে রক্তপাতের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা হলো, একটি সরকারকে, গণতন্ত্র একটি নির্বাচিত সরকারকে যেভাবে আক্রমণ করে বিদায় দেওয়া হয়েছে, এটা তো নজিরবিহীন। এটা তো সন্ত্রাসীদের অপকর্ম হিসেবে, সেই সন্ত্রাসীদের নায়ককে, সেই সন্ত্রাসীদের জনককে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসররা। তো তারা যখন অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট, অনির্বাচিত, ম্যান্ডেটবিহীন একটি সরকার অসাংবিধানিক ভাবে তারা দেশ পরিচালনার নামে নির্যাতন, নিপীড়ন করেছে, কাদেরকে টার্গেট করে? সেটা মুক্তিযুদ্ধের পক্ষের, আওয়ামী লীগের এবং ধর্মীয় সংখ্যালঘু এবং আইন শৃঙ্খলা, পুলিশ বাহিনী সহ বিভিন্ন আইনের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে টার্গেট করেই তো তারা এই দেশটাকে গত 18 মাস নিপীড়ন, নির্যাতন, হত্যা, জ্বালাও পোড়াও, লুণ্ঠন, আক্রমণ, মব সন্ত্রাস, এটা বলে কোনো শেষ করা যাবে না। দেশটাকে কোথায় নিয়ে গিয়েছে আজকে সে বিস্তর পাহাড় প্রমাণ ব্যর্থতার দায় নিয়ে বিদায় হয়েছে, দূর হয়েছে। সেটা তো সেটাকে ভালোভাবেই তো বাংলাদেশের মানুষ নিয়েছে। এবং এটাই হলো যে আমাদের আওয়ামী লীগের প্রতি, বঙ্গবন্ধু কন্যার প্রতি বাংলাদেশের মানুষের যে সমর্থন, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। মানুষ যেহেতু এই অবৈধ দখলদারের নির্বাচনে অংশগ্রহণ করতে যায়নি, আওয়ামী লীগের ডাকে, দেশরত শেখ হাসিনার আহ্বানে নীরব একটি বিপ্লব হয়ে গিয়েছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। এখানে ভোট প্রতিহত করা, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাধা দেওয়া, আক্রমণ করা, জ্বালাও পোড়াও করা, এটা করা হয়নি, ধ্বংসাত্মক জায়গায় যাওয়া হয়নি। কিন্তু শান্তিপূর্ণভাবে, যেহেতু অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগের নেতাকর্মীদের দাঁড়াতে দেওয়া হবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ,
আওয়ামী লীগের প্রতীক নাই, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা নির্বাচনে যদি আমরা করতে না পারি, 6-7 কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, সেই মানুষগুলো তো ভোট কেন্দ্রে যাবে না, যেতে পারবে না। এটা তো অসাংবিধানিক। এখন তো বিভিন্ন পর্যবেক্ষক বলছেন এই নির্বাচনে আওয়ামী লীগের অনেক ভোটার অংশ নিয়েছেন এবং তারা অংশ নেওয়ার কারণেই বিএনপি ম্যান্ডেটটা পেয়েছে। এটা তো ভিন্ন হিসাব, কিন্তু মূল বিষয়টি হলো যে নির্বাচনে যে মানুষের অংশগ্রহণ ছিল না, এই নির্বাচন যে অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না, এটা তো সত্য, সেটা তো প্রমাণিত হয়েছে। এটা তো আওয়ামী বাংলাদেশের 2টি রাজনৈতিক দল, বৃহত্তর রাজনৈতিক দল, যারা দেশে যারা সরকারে পরিচালনা করেছে, সফলতা ব্যর্থতা এগুলো তো দেশের জনগণ বিচার করেছে, আগামীতেও করবে। সেখানে আওয়ামী লীগ আর বিএনপি 2টি দল যদি একটি দল নির্বাচন না করে, অংশগ্রহণ করতে দেওয়া না হয়, তো সেক্ষেত্রে সেটা কি অংশগ্রহণমূলক নির্বাচন হবে? সেখানে কি জনগণ ভোট কেন্দ্রে যাবে? যায়নি। আওয়ামী লীগের ভোটাররা কি ভোট দিয়েছেন? আপনার কাছে তথ্যটা কি? আওয়ামী লীগের ভোটাররা ওই অর্থে তারা ভোট কেন্দ্রে তো যায়নি, যাওয়ার কথা না, যায়নি, এটা প্রমাণিত হয়েছে। ভোট যে কারচুপি হয়েছে, ভোট যে ভোটারদেরকে যে 21% ভোট কারচুপি হয়েছে, 14.3% ভোট আগের বিকাল বেলাতে থেকে সন্ধ্যাবেলায় সকালবেলা ভরে দেওয়া হয়েছে, এগুলো তো আওয়ামী লীগের রিপোর্ট না, এগুলো তো বিদেশি সংস্থাগুলো, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সংস্থা, তারা রিপোর্ট প্রকাশ করেছে এবং তারা বিভিন্নভাবে ফ্যাকশন করে তারা দেখিয়ে দিয়েছে। এবং ঘটনা তো তাই, যে পার্সেন্টেজের ভোট হয়েছে, যে হিসাব দিয়েছে, এটা একটার সাথে আর একটার কোনো মিল নেই। হিসাব করতে গেলে মিল পাওয়া যাবে না। এক এক সময় নতুন একটা সরকার শপথ নিয়েছে এবং তারা আজকে প্রথম ক্যাবিনেট মিটিং করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন চৌধুরী আজকে বলেছেন 5 আগস্টের পর থেকে যে মব সন্ত্রাসের ঘটনাগুলো ছিল, এই ঘটনাগুলো নিয়ে মামলা নেওয়া হবে। মব সন্ত্রাসীদের অবশ্যই মব সন্ত্রাসীদের বিচার হওয়া দরকার। মব সন্ত্রাসী এর সাথে যারা জড়িত, যারা এদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, যারা এদেরকে নেতৃত্ব দিয়েছে এবং এদের অপকর্ম করার জন্য, এই মানুষ হত্যার জন্য, জ্বালাও পোড়ার জন্য এবং মানুষদেরকে সম্পত্তি লুণ্ঠনের জন্য, চাঁদাবাজির সাথেও এই সব মব সন্ত্রাস জড়িত ছিল, নানাভাবে অতিষ্ঠ করে ফেলেছে বাংলাদেশের মানুষের জনজীবন। তাদেরকে আইনের আওতায় আনা, তাদেরকে আইনের আওতায় আনা, তাদের বিরুদ্ধে মামলা করা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ, এবং এটা অবশ্যই বাংলাদেশের মানুষ ইতিবাচক ভাবে দেখবে যদি মব সন্ত্রাসের সাথে সারা দেশে বিএনপির লোকজন বেশি জড়িত ছিল। এই মামলাটা কি আপনারা করবেন? এখানে আমি আওয়ামী লীগ আর বিএনপি হিসাবে আমরা দেখি না। যারা মব সন্ত্রাসী তাদের কি করতে হবে? সন্ত্রাসী, লুটেরা এবং খুনিদের কোনো দল হতে পারে না, কোনো দল নেই। যে খুনি, তাকে খুনের দায় তাকে বহন করতে হবে। যে সন্ত্রাসী, যে মব সন্ত্রাস করেছে, যিনি হত্যার সাথে জড়িত, যিনি আক্রমণের সাথে জড়িত, যিনি বেআইনি অসাংবিধানিক আইনকে নিজের হাতে তুলে নিয়েছে, এই বেআইনি কাজের সাথে জড়িত, তাকে তো ওইভাবে ফৌজদারি আদালতে, ফৌজদারি আইনেই আইন তাকে তার ব্যবস্থা নিবে। এটা কোনো দলকে আমরা ওইভাবে আমরা বলতে পারবো, বলা যাবে। তবে আমি মনে করি সময় আছে, এর পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ, পুঙ্খানুপুঙ্খানু বিচার আমরা অবশ্যই জনগণের সামনে আমরা তুলে ধরবো। জনগণও বিষয়টি নিয়ে মতামত দিবে বাংলাদেশের। তবে আমি আশা করব আমাদের উচিত এইগুলো আমাদের পর্যবেক্ষণ করা, এখনই মতামত দেওয়া, এখনই কোনো এটা নিয়ে যুদ্ধ ঘোষণা করার কোনো অবকাশ এই মুহূর্তে আমি মনে করি না। এবং নিশ্চয়ই বাংলাদেশের মানুষের প্রয়োজনে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান আমার রক্ষার জন্য
মুক্তিযুদ্ধের চেতনার জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, সমৃদ্ধ বাংলাদেশের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের মর্যাদাকে, রাষ্ট্রীয় মর্যাদাকে আমরা তুলে ধরবার জন্য আমরা সবসময়, আমি মনে করি, দেশের প্রতিটি নাগরিকের যেমন দায়িত্ব, প্রতিটি দেশপ্রেমিক রাজনৈতিক দল এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন আছে। এই প্রয়োজন নতুন সরকারের প্রতি আপনাদের বক্তব্যটা কি? জনগণের প্রত্যাশা পূরণে সকল রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের যে আকাঙ্ক্ষা, শ্রেণী পেশার মানুষের যে আকাঙ্ক্ষা, শ্রমজীবী, পেশাজীবী, কৃষক, মেহনতি মানুষ, কলকারখানার শ্রমজীবী মানুষের প্রত্যাশা, তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণের জন্য, আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা এক হয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করে সবাই মিলে আমরা কাজ করব। এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। আপনাদের কি আলাদা কোনো বক্তব্য আছে নতুন গভর্নমেন্টের প্রতি? আমরা দল হিসেবে আমাদের প্রথম, এটা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বর মাসেই উনি উপস্থাপন করেছেন, 5 দফা একটি রূপরেখা দিয়েছেন, যার ভিতরে সবকিছুর কিন্তু ইঙ্গিত আছে। সবকিছু বিষয়কে এখানে পরিষ্কারভাবে সারা বাংলাদেশ সহ সারা দেশের গণমাধ্যমে সেটা তুলে ধরার হয়েছে। সেই আলোকেই 5 দফায় উল্লেখ করা ছিল আওয়ামী লীগ সহ নির্বাচনের ব্যবস্থা করার জন্য, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাতে কর্ণপাত করেনি, নির্বাচন হয়ে গেছে বাংলাদেশ। তারপরও একটা কাজ হয়েছে, কর্ণপাত করেনি, কারণ তারা তো অগণতান্ত্রিক শক্তি, তারা দেশ বিরোধী শক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীদেরকে পৃষ্ঠপোষকতাকারী। তারা কর্ণপাত করবে না, কারণটা হলো জনগণের মতামতের প্রতি তাদের কোনো সম্মান নাই, শ্রদ্ধা বোধ নেই। জনগণ তাদের কাছে মূল্যায়িত হয়নি, যে কারণে তাদের পাহাড় প্রমাণ ব্যর্থতা, অবিচার, দুর্নীতি, অপকর্ম, দুষ্কর্ম, খুনের দায়ে রক্তাক্ত হাতে রেখে রক্তের দাগ তাদের এখনো শুকায়নি। এই রক্ত, এই অন্যায়, অবিচার, অপকর্মের দায় থেকে তাদের কোনো মুক্তি নেই। যে কারণে আপনি দেখবেন যে শুরু হয়ে গেছে, তাদেরকে গ্রেফতার করা উচিত। তাদের বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই উপদেষ্টা এবং যারা তাদের অপকর্মের সাথে জড়িত সবার বিরুদ্ধে, যেমন আপনি বলেছেন, নবনিযুক্ত ওত নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি বিচার করবেন, বিচার আইনের আওতায় আনা হবে, মামলা করা হবে বলেছেন। এইরকম বাংলাদেশের মানুষের মতামতটা কিন্তু এটাই প্রকাশিত হয়েছে, তারই আলোকেই কিন্তু উনি এই কথাগুলো বলেছেন। এবং এই দায় আইনি ভাবেই, এই দায় মোচন না, তাকে মোকাবেলা করতেই হবে। তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সেখানে তাদের ন্যায্য বিচার হবে, এবং বাংলাদেশের মানুষের ন্যায্য বিচার পাওয়ার এই অধিকার সংবিধান সংরক্ষণ করেছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগে একটা বিদেশ সাংবাদিককে এটাও বলেছেন, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে, দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে। দেখেন, রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলে, অনেক সময় অনেক কথা বলে, সেগুলো কথা তো সব কথা না, সব কাজ যেগুলো হয় সেগুলো নিয়েই মূল্যায়ন করতে হয়। তো এই আপনি যার কথা বলছেন উনি তো অনেক কথা বলেন, আমরাও অনেক সময় অনেক কথা বলি। সে কথার সাথে ন্যায্যতা, যথার্থতা, বাস্তবতা এগুলোকে মিলিয়ে দেখতে হয়। তো সেই জায়গাগুলোকে তো আপনাকে দিতে হবে। আমি মনে করি সেই সময় সেই নতুন আইনমন্ত্রী আসাদুজ্জামান আজকে বলেছেন, আপনাদের বিরুদ্ধে যেসব মামলা আছে সেই মামলাগুলো কিন্তু চলমান থাকবে। উনি মামলা চলমান থাকবে, কিন্তু বেআইনি মামলা, ভুয়া মামলা, চাঁদাবাজির যে লক্ষ্যে যে মামলা
এবং মিথ্যা খুনের দায়ে যে মামলা, আইসিটির নামে যে আইসিটি আদালতে অসংখ্য যে আদালতের রায়, এই মামলা, এগুলো সব থাকে। এইভাবে কিন্তু উনি স্পেসিফিক কথা উনি বলেননি। উনি আইনের কথা বলেছেন, আইনের কথা তো বলতেই হবে। তো মামলা চলবে, আবার আইনি প্রক্রিয়ার ভিতরে দিয়েই তো মামলা শেষ হয়, নিষ্পত্তি হয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনারা যে কথাগুলোই বলুক না কেন, আপনারা নতুন কোনো উদ্যম আশা করছেন নতুন গভর্নমেন্টের কাছে, আপনাদের একটা রাজনৈতিক স্পেস আপনারা চাচ্ছেন, এই তো? আমরা কোনো কিছু চাচ্ছি এইভাবে তো নয়। আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে তো আমাদের মিলিয়ে চলতে হয়। আমাদের দেশের মানুষ মনে করে একটি নতুন পথ তৈরি হচ্ছে, এটা যেভাবেই হোক, এটা অসাংবিধানিক প্রক্রিয়া হোক কি অংশগ্রহণমূলক নির্বাচন হোক বা না হোক। আসলে তো অংশগ্রহণমূলক হয়নি, বাংলাদেশ জনগণ ওইভাবে ভোট দিতে যায়নি, তা তো প্রমাণিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে বিভিন্ন ভাবেই। এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করবেন বলে যে বক্তব্য রেখেছিলেন শুরুতে 24 সালের 5ই আগস্টের পর, উনি একই রকম একটা কথা বলে উনি চলে গেলেন, সরে পড়লেন। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে, দেশের কাছে, আন্তর্জাতিক দুনিয়ার কাছে, এবং শুরুতেও যেই প্রতারণা, শেষ মুহূর্ত বিদায়ের আগেও উনি সেই একই ধরনের প্রতারণা করে গিয়েছে। এটা তো আর অস্বীকার করা যাবে না। তো আমরা এরপরও দেশের মানুষের মনে করে একটা বিপদ, একটা আপদ, একটা অভিশাপ থেকে মানুষ আপাতত রক্ষা পেয়েছে, মুক্তি পেয়েছে। এই জায়গাটা তো আমাদেরও 1 নম্বর ছিল। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের যত দ্রুত বিদায় হবে, ততই রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এটা ভালো হবে। যতক্ষণ ইউনূস গভর্নমেন্ট ক্ষমতায় ছিল ততক্ষণ পর্যন্ত আপনারা তো সবসময় বলে আসছিলেন আপনারাই হচ্ছেন বাংলাদেশ বৈধ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। এখন কি আপনারা মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাবেক প্রধানমন্ত্রী? উনি তো প্রধানমন্ত্রী আগেও ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী হয়েছে, সাংবিধানিকভাবে উনি প্রধানমন্ত্রী ছিলেন। এখনো আমরা মনে করি উনি তো বঙ্গবন্ধু কন্যা, উনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, আমরা ওইভাবেই দেখি। এবং তাকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী, জনগণের প্রিয় নেত্রী, বঙ্গবন্ধুর জাতির পিতার কন্যা হিসাবে তাকে সবসময় মর্যাদার আসনে সর্বোচ্চ জায়গাটিতে তারা দেখে। সম্মান ও মর্যাদা যেভাবে দেওয়া দরকার একজন সম্মানিত মানুষ, একজন রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক, জনগণের কাছে যার জনপ্রিয়তা আছে, এবং তাকে বাংলাদেশের মানুষ সম্মানের জায়গায় দেখে, আমরা ওইভাবেই তাকে সম্মানের জায়গায় আমরা দেখি। এবং সে মর্যাদা, সম্মান ওনার প্রাপ্য, আমরা ওনার সেই প্রাপ্যটুকুই আমরা দিতে চাই। এই যে এখন যে নতুন একটা গভর্নমেন্ট যাত্রা শুরু করলো এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগের অফিসগুলা কর্মীরা খুলতে শুরু করেছেন, আবার তারা বাধারও সম্মুখীন হচ্ছেন, অনেককে গ্রেফতারও করা হচ্ছে, এই পরিস্থিতিকে আপনি কিভাবে বলবেন? দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় সারা দেশে কার্যত জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। জাতির পিতার বাসভবন বঙ্গবন্ধু ভবন 32 নম্বরকে বারবার আক্রমণ করে পুড়িয়ে দিয়েছে, লুণ্ঠন করেছে, বুলডোজার চালিয়েছে, হাতুড়ি শাবল নিয়ে মিছিল করে গরু কেটে খেয়ে 3 দিন পর্যন্ত উৎসব করেছে। তারপরে অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার, ওনার হঠাৎ এক সময় সব যখন অপকর্মগুলো বারবার করার মধ্যে তো শেষ হয়েছে, তারপরে ওনার ঘুম থেকে উনি জেগেছেন, তা দেশের মানুষ দেখেছে, প্রত্যক্ষ করেছে। তো আমরা মনে করি এগুলো সবই এই দখলদার ইউনূস সরকারের, দখলদার বাহিনীর অপকর্ম দায়। এ দায় জন্য তাকে তো দায় নিতেই হবে এবং তাকে আইনের মুখোমুখি হতে হবে। এবং বাংলাদেশের মানুষ মনে করে
এবং আমরাও মনে করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অপকর্মের দায়ের বিচার আইনের কাছে তাকে সোপর্দ করা উচিত। তাকে অনেকেই ইতিমধ্যে বলেছে তাকে গ্রেপ্তার করা উচিত। অনেক শ্রেণী, বিভিন্ন পর্যায়ের মানুষরা, সিভিল সোসাইটি থেকে অভিমত এসেছে তাকে দেশের বাইরে যেতে দেওয়া ঠিক হবে না। কোনো উপদেষ্টাদেরকে দেশের বাইরে যাওয়া বন্ধ ঠিক হবে না। কেউ অনেকে বলেছে এদের গ্রেপ্তার করা দরকার, এদেরকে এই অপকর্মগুলো তদন্ত করে, নিরপেক্ষ তদন্ত করে, অপকর্ম, দুর্নীতি, এই যে শত শত কোটি টাকা যারা কামিয়েছে, পকেট ভরেছে, তাদেরকে এগুলো তদন্ত করে আইনের কাছে মুখোমুখি হওয়া দরকার। তাওহিদ নাসিম, আপনি বলছেন যে ইউনূস এবং তার উপদেষ্টাদের মানে গ্রেপ্তার করা উচিত, অনেকে বলছেন। আপনারা কি বলছেন ইউনূস এবং তার উপদেষ্টাদের গ্রেপ্তার করা উচিত? আমরা তো মনেই করি না। আমরা বলি এবং পরিষ্কার ভাবে আমরা বলে আসছি যে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে, একটি জনগণের সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের সাথে রক্তক্ষয়ী যে সন্ত্রাসীদের যে প্রতারিত করে, মানুষকে প্রতারণা করে সন্ত্রাসীদেরকে ব্যবহার করা হয়েছে, জঙ্গিদের ব্যবহার করা হয়েছে, যারা বারবার এই অপকর্মের সাথে যে তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, তাদেরকেও যেমন বিচার করা দরকার, বিচার আইনের কাছে আনা দরকার, তাদেরকে গ্রেপ্তার করা দরকার, তদন্ত করে বিচারের মুখোমুখি করা দরকার। এবং এই কাজের নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর ইউনূস সরকার সহ তার সকল সাঙ্গপাঙ্গদের আইনের আওতায় এনে অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। এবং বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের মানুষের, প্রতিটি মানুষের আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার আছে এটা, এবং পাহাড়ি জনজাতি গোষ্ঠীটা আছে। কারণ এটা তাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার গার্ডিয়ানে আপনার একটা ইন্টারভিউ ছিল, ওইখানে বলা হয়েছে আওয়ামী লীগের নেতারা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এখানে কয়েকজন আপনাদের নেতা কর্মীরা জানতে চেয়েছেন আপনারা কবে নাগাদ দেশে ফিরবেন? বাংলাদেশের মানুষের নেতাকর্মীদের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, তারা যেমন শান্তিতে বসবাস, একটা মানে সুন্দর একটা পরিবেশ, মিনিমাম একটা পরিবেশ, স্বাভাবিক পরিবেশ বাংলাদেশে ফিরে আসুক, সেই প্রত্যাশা সৃষ্টি হয়েছে। তারা যারা দেশের বাইরে, যারা যেতে বাইরে হয়েছে জীবন বাঁচানোর জন্য, দেশ প্রাণ বাঁচানোর জন্য, ভয়ের আতঙ্কের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মব সন্ত্রাসীদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য, গ্রেপ্তার তো রাজনীতিবিদরা গ্রেপ্তার হয়, মিথ্যা মামলার শিকার হয়, গ্রেপ্তার করা, গ্রেপ্তারে নির্যাতনের শিকার, এটা রাজনৈতিক কর্মী হতেই হয়, রাজনৈতিক নেতাদের হতেই হয়। এটা নতুন কিছু না আমাদের জন্য। কিন্তু যেখানে রাষ্ট্রযন্ত্রকে কবজা করে, রাষ্ট্রযন্ত্রকে দখল করে সন্ত্রাসীরা যখন আমাদেরকে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে সকল পর্যায়ে এই হত্যাকাণ্ড চললো, মব সন্ত্রাস ১.৫ বছর ধারাবাহিকভাবে চললো। এটা বন্ধ হলে আইনিভাবে আমরা মোকাবেলা করার মতো সাহস, সদিচ্ছা আমাদের আছে। আমরা অবশ্যই দেশে ফিরতে চাই, আমাদের নেতাকর্মীরা চায় আমরা তাদের সাথে আমরা মিলে মিশে একসাথে আমরা সুখে দুঃখে কাটাবো। আমাদের বাধা বিপত্তিকে আমরা অতিক্রম করে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশ গঠনে, রাষ্ট্র উন্নয়নে আমরা কাজ করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ। সেই কাজগুলো আমাদের করতে দিতে হবে। সেই অধিকার আমাদের চাই, আমাদের মানুষরা চায়, নেতা কর্মীরা চায়, এবং তারা আমাদেরকে দেখতে চায় মানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে তারা কাছে দেখতে চায়। তারা বাংলাদেশে ফিরে এসে তিনি আবার দেশের জন্য কাজ করবে, এটা চায়। সেই প্রত্যাশার কথাটাই কিন্তু তারা বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীরা বলে। আমরা বলি, অনেকে হয়তো ব্যক্তিগতভাবে মনে করে যে এটা বোধহয় আমাকেই আক্রমণ করতেছে, অথবা আমাদের অন্য কোনো নেতাকে আক্রমণ করতেছে, প্রশ্নবিদ্ধ কথা বলতেছে। এটা অভিমান থেকে বলে, এটা কষ্ট থেকে বলে। এগুলোকে আমরা বুঝি এটা তাদের ভালোবাসার কথা। এটা কিন্তু
শুধু রাগের কথা, ক্ষোভের কথা, এর ভিতর দিয়ে ভালোবাসারও একটা বই প্রকাশ আছে। এবং সেই শক্তি তো আমাদের সাথে তো আমাদের নেতাকর্মীরা যারা আজকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা যে কষ্ট, জেল, অত্যাচার, মব সন্ত্রাস মোকাবেলা করা, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের তো তারপরে তারা বঙ্গবন্ধুর দলটা, দেশের তো শেখ হাসিনার প্রতি আস্থাশীল। কারণটা কি? এটা হলো ভালোবাসা, এটা হলো আদর্শের প্রতি শ্রদ্ধা এবং দৃঢ়তা। সেই দৃঢ়তার জায়গায় দাঁড়িয়ে তারা যদি কোনো কথা বলে, মুখ ফসকেও যদি কোনো কথা বলে, সেগুলোকে তো আমাদের হজম করতে হবে, আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু যেমন